সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতে জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। শুরুতে জানাবো এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও বিএনপির ছাত্রদলের ভয়াবহ হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়ি। এদিকে আজ থেকে ফাইনাল অ্যাকশনে নেমেছে এনসিপি। এদিকে সিলেটের হবিগঞ্জে বিএনপি এনসিপি সংঘর্ষের ঘটনায় এনসিপি নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করল ছাত্রদল। শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন নাহিদ হাসনাত সার্জিস। কপাল খুলে গেল আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের জন্য সুখবর নিয়ে আসলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। আগামী ডিসেম্বর নাগাদ রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে ভয়ানক কামব্যাক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিসের বিরুদ্ধে মামলা, একে একে গ্রেফতার হবেন এনসিপি নেতারা। কপাল খুলে গেল আওয়ামী লীগের। হঠাৎ একই কাণ্ড ঘটালেন সার্জিও গোর। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম যে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের হাত তুলেছে, এই সকল বিষয়কে কেন্দ্র করে বিএনপি এই এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা ডারবিন নাসির এবং সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। তার সাথে আরো 10 জন আছে। তার মানে এদেরকে প্যাকেট করে ফেলবে। সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন? কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে? গোর সাবির হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন, নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইকিউ ছিলেন? জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে গণেশ উল্টে গেল কেন? এটা কি জুলাই যোদ্ধাদের বা এই এনসিপিদের কর্মফল? এবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিএনপির ভয়ানক হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পাটোয়ারির গাড়ি। এর মধ্যে ফাইনাল অ্যাকশনে নেমেছে এনসিপি। তারেক রহমানের সরকার পতনের ঘোষণা দিয়ে রাজপথে এনসিপি। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতন হবে বিএনপি সরকারের, ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। এদিকে আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম। যে কাটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাটাকে তুলে ফেলতে পারে। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। আমাদের কথা খুবই সুস্পষ্ট, অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করবে। এমনিতেই শেখ হাসিনার ফেরার বার্তা শুনে এখন বাংলাদেশে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তার উপর বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে, যেখানে জামাতে ইসলামী বারবার বলছে যে বাংলাদেশে জুলাই গণ আন্দোলনের শহীদদের যোগ্য সম্মান দিচ্ছে না বর্তমান সরকার, জুলাই সনদের বাস্তবায়ন করছে না সরকার, নির্লজ্জভাবে একেবারে দলীয়করণ চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জামাতে ইসলামীকে। আগস্ট আমাদের শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আগস্ট আসলেই বাংলাদেশে ষড়যন্ত্রের ডালপালা ছেয়ে যায়। আগস্ট আসলেই রাজাকারের বাচ্চারা নাচানাচি শুরু করে, কারণ আগস্টে তারা এই জাতির জন্মদাতাকে হত্যা করেছিল। আগস্টে তারা বারবার চক্রান্ত করে এবং সেই চক্রান্তে অনেক সময় আওয়ামী লীগ হেরে যায়, যেটা 2024 সালের 5 আগস্ট হয়েছিল। গতকাল একটা সংবাদ দেখার পর বাংলাদেশের রাজাকারের বাচ্চাদের ঘরে ঘরে ঈদের আনন্দ দেখতে পাচ্ছি। কেন লেগেছে এই ঈদের আনন্দ বলতেছি, তার আগে একটা বিষয় বুঝার চেষ্টা করি চলেন। রাজনীতির ময়দানে সবসময় কোলাহল আমরা দেখি, এটাই কি শেষ কথা? কখনো কখনো নীরবতা গর্জনশীল বার্তা দেয় না? মানে নীরবতা সবসময় কি পরাজয়ের কারণ হয় না? অনেক সময় নীরবতা আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে সহায়তা করে। চারদিকে যখন কোনো বার্তা থাকে না, প্রকাশ্যে যোগাযোগ বন্ধ থাকে, নেতাকর্মী সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ হয় না, তখন অনেকেই বিশেষ করে রাজাকারের বাচ্চারা এটাকে দুর্বলতা মনে করে ভুল করে। কিন্তু তারা রাজনৈতিক ইতিহাস, মনস্তাত্ত্বিক খেলার গভীরতা বুঝে না। আর যারা বোঝে তারা জানে বড় কোনো ঝড়ের ঠিক আগ মুহূর্তে প্রকৃতিতে এমন একটা নিস্তব্ধতা নেমে আসে, যেটা পরবর্তীতে ভয়ঙ্কর আকার ধারণ করে। রাজনীতি ঠিক তেমনি। বর্তমান সময়ে দেখা যাওয়া এই রাজনৈতিক নিস্তব্ধতা একটা গভীর রাজনৈতিক মাইন্ড গেম। শব্দের চেয়ে দীর্ঘ অপেক্ষা এবং অপেক্ষার চেয়ে অনিশ্চয়তা মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলে। এটা বিশ্বাস করেন তো? ডিসেম্বর মাস যত ঘনিয়ে আসছে, এই নিস্তব্ধতার গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। গতকাল ভারতের লোকসভায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভারতের সুনির্দিষ্ট নীতির আলোকে কোন বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের ভূখণ্ডে থেকে, অর্থাৎ তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা কিংবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় না। এটা একটা আইন। ভারতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণভাবে মানবতাবাদী আশ্রয়ের নীতিমালার উপর ভিত্তি করে অনুমোদিত এবং সর্বদলীয়
বৈঠকের মাধ্যমে এই নীতিগত অনুমোদন হয়েছে। এই আইনগত এবং কূটনৈতিক প্রটোকলের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে বসে প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। তিনি কিন্তু ভারতে বসে কোনো সভা সমাবেশ, প্রেস কনফারেন্স করেন না। আর এই যে স্ট্যান্ডিং কমিটি প্রতিবেদন দায়ের করেছে, এর বিরুদ্ধে কিংবা এর পক্ষে ভারত সরকার অর্থাৎ ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি সরকার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো কিছু বলেনি, কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা ভারতে বসে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, তাতে কি হবে? কি হবে তাতে? এটা যে একটা পলিসি, এটা কি রাজাকারের বাচ্চারা বোঝে? এই সংবাদে রাজাকারের বাচ্চারা খুশিতে গদগদ একদম। দর্শক, একদিন আগে সিলেটে দ্বিতীয় দফায় যখন হবিগঞ্জের পরে এনসিপি নেতারা আক্রমণের শিকার হলেন, সার্জিস আলমের গাড়ি ভাঙে দেয়া হলো এবং এই গাড়ি ভেঙে দেয়া প্রসঙ্গে সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারিরা অনেক মানে এক ধরনের কি বলবো যে ক্ষোভ, মানে বেদনা, দুঃখ এগুলো প্রকাশ করেছেন এবং এমন বক্তব্য এসেছে যে গাড়িটা কি দোষ করেছিল। অতি অবশ্যই এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এবং প্রাসঙ্গিক প্রশ্ন যে গাড়িটা কি দোষ করেছিল। সত্যি তো সার্জিস আলম কারো অপছন্দের ব্যক্তি হতে পারেন, কিন্তু তার গাড়ি তো জড় পদার্থ, গাড়ির তো কোনো দোষ থাকার কথা নয়। সার্জিসের রাগ কেন গাড়ির উপরে বর্ষণ করা হলো? সার্জিসের রাগ কেন গাড়ি ভেঙে তোলা হবে? এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন এবং এই প্রশ্নটা ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নের গুরুত্ব দেয়া উচিত, কিন্তু যারা আক্রমণ করলো তারা এই প্রশ্নের গুরুত্বটা দেননি। যখন প্রশ্ন উঠেছে যে সার্জিস তার গাড়িটা কি অপরাধ করলো, তখন এই সমাজে, এই বাংলাদেশে পাল্টা প্রশ্ন উঠেছে, সার্জিসের গাড়ি যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কি অপরাধ করেছিল? এই প্রশ্নটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। যারা এই প্রশ্ন তুলছেন কোন প্রেক্ষাপটে তুলছেন, চলুন একটু দুটো মেলানোর চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সিলেটে একাধিকবার এনসিপি নেতারা আক্রমণের শিকার হয়েছে, 2বার আক্রমণের শিকার হয়েছে। তার আগে হবিগঞ্জে খুবই তুলকালাম কাণ্ড হয়েছে, আমরা জানি। সিলেটে সার্জিসের গাড়ি ভেঙে দেওয়া হলো, পেছনের গ্লাস পুরোটা ভেঙে দেওয়া হলো, যে ওখানে এমন অবস্থা যে ওই গাড়ি আর ব্যবহার করার উপযোগী নয়, গ্লাস না লাগানো পর্যন্ত। সেই অবস্থায় প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছে যে গাড়িটা কি দোষ করেছিল এবং এটা নিয়ে গণমাধ্যমে ব্যাপক বিস্তর খবর হচ্ছে। যেমন ইনকিলাবের এই শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে গাড়িটা কি দোষ ছিল যে সেটিও ভাঙচুরের শিকার হলো। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, খুবই প্রাসঙ্গিক এবং সত্য প্রশ্ন। কি বলছেন তিনি? সহিংসতা, হামলা, ভাঙচুরের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে সম্প্রতি পোস্টে ভাঙচুরের শিকার একটি গাড়ির ছবি শেয়ার করে তিনি মানে প্রতিবাদ জানিয়ে লিখেছেন গাড়ির দোষটা কি ছিল যে সেটিও ভাঙচুরের শিকার হলো। আহতদের কষ্টের চিত্র তুলে ধরে পোস্টটিতে তিনি লিখেছেন, একজন তরুণ তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় চিকিৎসাধীন। একটি পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? দুটোই খুবই মানবিক একটা প্রশ্ন। দুটো প্রশ্নের দুই রকম ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। আজকে যখন সার্জিস আলমরা আক্রান্ত হচ্ছেন এবং মানে প্রকৃতির কি নিষ্ঠুর নিয়তি, আমরা জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি যখন পালন করছি তখন জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন এবং সেই আক্রান্ত জুলাই আন্দোলন যাদের বিরুদ্ধে ছিল তাদের দ্বারা আক্রান্ত হওয়া নয়। জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, অন্যতম বড় শক্তি বিএনপি। যদিও সার্জিস আলমরা মানেন না যে বিএনপি অন্যতম বড় শক্তি, তারা মনে করেন যে তারাই সব থেকে বড় শক্তি এবং তারপরে হচ্ছে জামাত এটাতে অংশগ্রহণ করেছে। বিএনপির তেমন কোনো অংশগ্রহণ ছিল না, এটাই তারা বলতে চান মোটা দাগে। তো তারপরেও তো অকাট্য সত্য হচ্ছে যে বিএনপি একটা বড় অংশীদার। তো সেই অংশীদারই তাদেরকে আক্রমণ করছে কেন এবং গাড়িটা সত্যিই কি দোষ করেছিল? এই যে ছেলেটা, সম্ভবত তার নাম আলিফ, তার চোখ আক্রান্ত হলো, এক চোখের অবস্থা খুবই খারাপ, আর এক চোখ, ডান চোখ, সেটা ঝাপসা দেখছেন তিনি, এরকম রিপোর্ট আমরা দেখেছি। এই ছেলেটির চোখ কি অপরাধ করেছিল? সেটা একটা বড় প্রশ্ন। এখন পাল্টা প্রশ্ন যেগুলো ছুড়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই ছেলেটির চোখ অবশ্যই কোনো অপরাধ করেনি এবং এই ছেলেটিরও কোনো অপরাধ নেই। যদি কারো ক্ষোভ থেকে থাকে সেটা নাসিরুদ্দিন পাটোয়ারির লাগামহীন বক্তব্যের কারণে ক্ষোভ থাকতে পারে, সার্জিসের লাগামহীন বক্তব্যের কারণে ক্ষোভ থাকতে পারে, কিন্তু এই ছেলেটার কোনো দোষ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে ধরে তাকে আয়োজন করে ভাত খাইয়ে তারপরে যে পিটিয়ে মারা হলো, সেই ছেলেটার কি দোষ ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা মাসুদ শিশু সন্তানের জন্য যে ওষুধ নিতে গিয়েছিল বিনোদপুর বাজারে, সেই ছেলেটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন তথাকথিত নেতা তার দলবল সহ ধরে পিটিয়ে মারলো, মেরে ফেললো। সেই মাসুদ কি দোষ করেছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেই ছেলেটি কি দোষ করেছিল? এরকম প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত হচ্ছে, কিন্তু এগুলো সবই আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যাপার স্যাপার, মানে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সংশ্লিষ্ট, তাই এগুলো আলোচনা করতে চায় না, এরকম অভিযোগ তারা করতেই পারে, এটা আমি মাইনাস করলাম। কিন্তু সার্জিসের গাড়ি
নিশ্চিত করেই কোনো অপরাধ করেনি, এটা অকাট্য সত্য। সার্জিসের গাড়ি যদি অপরাধ করে না থাকে তাহলে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি কি অপরাধ করেছিল? শেখ হাসিনার শাসনামলের সঙ্গে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি, যেটা ট্রাস্টের মাধ্যমে জাদুঘর হিসেবে রূপান্তরিত একটা জাদুঘর, সেই জাদুঘরটা কি দোষ করেছিল? আদৌ কোনো দোষ করেছিল? সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারিরা কিংবা তাদের শীর্ষ নেতারা যে ঘটা করে, আয়োজন করে, উৎসব করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে, ধারাবর্ণনা দিয়ে, সরকারি বুলডোজার এনে কয়েক দফা আক্রমণ করে এই বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন এবং মুজিববাদের কবর রচনা করলেন, সেটা কেন করা হলো? মুজিববাদ বলে কোনো বাদ কি বাংলাদেশে আদৌ প্রতিষ্ঠিত? সেটা প্রতিষ্ঠিত না, কারণ মুজিববাদ এই প্রসঙ্গটা একবারই বাংলাদেশে আলোচিত হয়েছিল, সেটা যখন ছাত্রলীগে বিভক্তি আসে। ছাত্রলীগে বিভক্তি আসার পরে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক ছাত্র লীগ তৈরি হলো, তারপরে আওয়ামী লীগের সঙ্গে যে ছাত্রলীগটা, সেই ছাত্রলীগটাকে মুজিববাদী ছাত্রলীগ বলা হলো। মুজিববাদ এই আলোচনাটা শুধুমাত্র তখনই একবার হয়েছিল, এরপরে বাংলাদেশে কখনোই মুজিববাদ এই ব্যাপারটা আলোচিত হয়নি, কিন্তু এটা আমাদের মাঝে চাপিয়ে দেওয়া হয়েছে। সার্জিসের গাড়ি অতি অবশ্যই কোনো অপরাধ করেনি, এটা ভাঙচুর করা, আক্রমণ করা ঠিক হয়নি। সকল কিছু যে সবারই স্বার্থে আঘাত আনবে, আবার সকল কিছু যে সবারই পছন্দের বা পক্ষে যাবে, এটা কিন্তু কোনো মানে নাই। যে কোনো ঘটনার পক্ষ বিপক্ষ থাকে, ভালো এবং মন্দ উভয় দিকই থাকে। আলোচনার প্রথমে আজকে হচ্ছে আগস্টের 1 তারিখ, শোকের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না। সজীবাদের জয়ের একটা পোস্ট দেখলাম, সেই পোস্টটি চমৎকারভাবে তিনি 2টি লাইন লিখেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল, লক্ষ লক্ষ রিয়াক্ট, হাজার হাজার কমেন্ট, শেয়ার, মাত্র 2 ঘন্টায়। আমি যখন দেখলাম আমার সামনে 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এই মুহূর্তে পোস্টটা এসেছিল। পুরো সোশ্যাল মিডিয়া একেবারে ছয়লাম। দেখেন, 1975 সালের 15ই আগস্ট দেশ বিরোধীদের খুবই একটা ভালো দিন, কিন্তু দেশের পক্ষে যারা, তাদের জন্য একটা মর্মান্তিক দিন, একটা না ফিরে পাওয়া, হারানোর বেদনা, মানে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না এরকম কিছু হারিয়ে যাওয়া যে বেদনা, সেই বেদনার দিন। বিনম্র শ্রদ্ধা রেখে আজকের আলোচনাটি করব। দেখেন, প্রথমে আমি বললাম যে কোনো ঘটনার ভালো মন্দ পক্ষ বিপক্ষ উভয় থাকে। দেশটা আমাদের, আমরা বলি যে আমরা স্বাধীন দেশে বসবাস করি। পরাধীন ছিল, স্বাধীনতা আমরা অর্জন করেছি, কতটুকু রক্ষা করতে পেরেছি সেটা গত 2 বছরে সবাই আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু আমাদের এই দেশটাকে নিয়ে অন্যরা, মানে আমার দেশের কেউ না, তারা অন্যরা যেভাবে তাদের চলন বেলন, মানে চলাফেরা, মুখের এক্সপ্রেশন, কথাবার্তার ধরন, সকল কিছু দেখে মনে হয় যে একটু মোড়লগিরি, দাদাগিরি, এবং সেগুলো মাথা পেতে আবার মেনে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসতেছে। আজকে দুপুরবেলায় আমি একাধিক নিউজ পত্রিকায় দেখলাম যে আমাদের দেশে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা আগামী 1 সপ্তাহের মধ্যে আসবেন এবং বিনিয়োগ করবেন, এবং আমাদের দেশে, বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীরা নাকি বিনিয়োগ করতে খুবই আগ্রহ প্রকাশ করছে। সার্জিও গোর বলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে। খুবই সুন্দর চমৎকার বৈঠক হয়েছে। কয়েকজনের বক্তব্য শুনলাম এর পরিপ্রেক্ষিতে। বক্তব্য শোনার পরে আমার মনে হলো যে হ্যাঁ, দেশের মানুষ তো এর বেশ কিছুদিন আগে থেকেই বুঝতে পারতেছেন যে আদৌ শেখ হাসিনা সার্বভৌমত্বটা কিভাবে টিকে রেখেছিলেন এবং কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না, চোখে চোখ রেখে কিভাবে দেশটা পরিচালনা করেছেন, এটা ইতিপূর্বে প্রমাণিত হয়ে গেছে। এখন জানিয়ে দেব, আওয়ামী লীগ নেতা লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত। নরসিংদীর মনোহরদী উপজেলা জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় পাশে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মিজান মিয়া 45 বছর বয়সী নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এদিকে আজ শনিবার উপজেলা বড়চাপা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। একই এলাকার সুন্দর আলীর ছেলে শরীয়তুল্লাহ বড়চাপা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সহসভাপতি এবং তার ছেলে জীবন মিয়া এই ঘটনায় জড়িত। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি রাস্তায় 2 পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার সালিশে উঠলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। স্বজনদের ভাষ্য অনুযায়ী আজ শনিবার দুপুরে রাস্তার পাশে একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর খন্দকার আনিসুর রহমান জানান, মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এ বিষয়ে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে। লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরি করতে এবং নরসিংদী সদর উপজেলায় হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে এবং আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তার সফর নিয়ে আলোচনা ফুরাচ্ছে না। 30 জুলাই অর্থাৎ তার সফরের প্রথম দিন সন্ধ্যার পরে রাতে বেশ দীর্ঘ সময় ধরে সার্জিও গোর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তার চাইতেও চমক জাগানো খবর হচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতা নাকি নেতাদের, সেটা নিয়ে কনফিউশন রয়েছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তার মধ্যে জাতীয় পার্টিও রয়েছে। আওয়ামী লীগের কার সঙ্গে মিটিং করলেন বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে। এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বের জায়গায় যদি আমরা চোখ দিই তাহলে 4 জনের নাম আসবে। 4 জনের মধ্যে একজন হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শারীরিক অবস্থা খুবই খারাপ। সেই কারণে এই আলোচনার জায়গা থেকে আব্দুল হামিদকে আপনি বাদ দিতেই পারেন যে আব্দুল হামিদের সঙ্গে এই বৈঠকটা হয়নি। বাকি 3 জন কারা, যারা আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃত, যাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, যাকে নিয়ে অনেকদিন থেকে গুঞ্জন চলছে রিফাইন আওয়ামী লীগ তাকে নিয়ে করা হবে, কিন্তু তিনি রাজি হননি বলেই সেটা হয়নি। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এর আগে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের গোপন বৈঠকের খবর আমরা গণমাধ্যমে জেনেছিলাম। আর দুজনই নারী, সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যাকে খুব দ্রুত সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এপ্রিলের ভারত সফরের পরে জামিন পেতে দেখেছি এবং জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে তিনি কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন, সেই ঘটনাও আমরা দেখেছি। সেখানে যে ভারতের কিংবা আন্তর্জাতিক প্রভাব রয়েছে ছিল সেটা বুঝতে আপনাকে খুব বেশি বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আরেকজন রয়েছেন সদ্য কারামুক্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এছাড়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা বাংলাদেশে অবস্থান করছেন না, যারা আছেন তারা সবাই জেলে আছেন। শোনা যাচ্ছে সার্জিও গোর আওয়ামী লীগের 2 জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই 2 জনের মধ্যে একজন পুরুষ একজন নারী। শেষ পর্যন্ত যদি এই 2 জনকে আমন্ত্রণ জানিয়ে থাকেন তাহলে নারীদের মধ্যে কে, শিরিন শারমিন চৌধুরী নাকি সেলিনা হায়াত আইভি, আমরা জানি না। এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। পুরুষ নেতা সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ দায়িত্বশীল নেতা বাংলাদেশে নেই। তাহলে ডেফিনেটলি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক হয়েছে, যেটা অতি গোপনে হয়েছে। কিন্তু নারী নেত্রী কি উপস্থিত ছিলেন নাকি নানা ধরনের শঙ্কা, নিরাপত্তা এসব কারণে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি তো নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জ থেকে এত দূরের রাস্তায় ঢাকায় হোটেলে, যে হোটেলে সার্জিও গোর অবস্থান করছেন, সেই হোটেলে মিটিং করতে নিশ্চয়ই আসার কথা নয়। তাহলে বাকি থাকে শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, যাকে খুব দ্রুত জামিন এবং কারামুক্ত হতে আমরা দেখেছিলাম। শিরিন শারমিন চৌধুরী কি উপস্থিত ছিলেন? শিরিন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগের বড় দায়িত্ব দেওয়া হতে পারে দল গোছানোর। অনেকদিন থেকে এই আলোচনাটা শুনছি, গত 2 বছর থেকে এই আলোচনা চলছিল সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে। আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা খুব একটা কনভিন্স না, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি তাদের ব্যাপারে বোধহয় তার কোনো আপত্তি থাকার কথা নয়। আর শিরিন শারমিন চৌধুরী তো শেখ হাসিনার ভালোবাসার কল্যাণেই সংসদে স্পিকারের জায়গায় বসেছিলেন এবং তাকে রাষ্ট্রপতি বানানোর আলোচনাও চলছিল যখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হলো। সেই সময় অনেকেই বলছিলেন কনফার্ম শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনা, যেটা অনেক বিতর্ক জন্ম দিয়েছিল। গোর সাবির হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভিও ছিলেন? বিভিন্ন সূত্র বলছে যে নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নারী নেত্রীদের যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হোটেলে উপস্থিত হননি। সূত্র দাবি করছে যে নারী উপস্থিত হননি, পুরুষ প্রতিনিধির সঙ্গে এই বৈঠক করেছেন। সেটা যে সাবির হোসেন চৌধুরী হবেন এটা না জানলেও বোঝা যায় যে সার্জিও গোর যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করে থাকেন, পুরুষ প্রতিনিধি, তাহলে সেটা সাবির হোসেন চৌধুরী হবে। কি কথা হলো তাদের সঙ্গে? অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেই বা কি কথা হলো? আর আওয়ামী লীগকে বাংলাদেশ সরকার যেহেতু কার্যক্রম নিষেধাজ্ঞার আওতায় ফেলে রেখেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি কেন বৈঠক করবেন? এই বৈঠকটাকে কি আপনি কোনোভাবেই হালকা করে দেখতে পারবেন, ছেলেখেলা ভাবতে পারবেন? কোনোভাবেই না। এবং এই বৈঠক একটা অর্থে এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে, আর ভারত চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এটা ভারত চাইছে। সুর মেলাচ্ছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এবং সেই বার্তা নিয়েই কি সার্জিও গোর তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের বাইরে যদি একটা ইস্যু থাকে, সেটা কি এই ইস্যু যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে?
নাকি আরো বড় পরিসরে ইস্যুটা বিস্তৃত হবে, যেখানে শেখ হাসিনার ফেরাটাকে নিরাপদ করতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প? জো বাইডেন প্রশাসনের হাত ছিল শেখ হাসিনা সরকারের পতনের পেছনে, এই আলোচনাটাও আমরা শুনছি, গত 2 বছর থেকে শুনছি। এবং ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশে তাদের মানে ইউএস ভিত্তিক ইউএসএইড যে এনজিওর কার্যক্রম, সেই কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। ইউএসএইড বাংলাদেশের রাজনৈতিক মানে পরিবর্তনের জন্য কিংবা রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় অর্থ ইনভেস্ট করেছে, এই আলোচনা ছিল এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্বীকারও করেছেন। একটা বিপুল পরিমাণ অর্থ যেটা বিনিয়োগ করা হচ্ছিল সেটা আর দেয়া হবে না, এই বক্তব্য এসেছিল। ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোর, যিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু, বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মাত্র 37 বছরের সার্জিও গোর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু। কি হচ্ছে ভেতরে ভেতরে? আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের যে বৈঠক, সেই বৈঠকেই বা কি আলোচনা হবে? প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনের মূল কারণ কি এগুলো ছিল যে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে গোর মিটিং করতে চেয়েছেন, ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করতে চেয়েছেন, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, যেটা গোর শোনেননি কিংবা শুনছেন না, মানছেন না। ব্যাপারটা খুব একটা সাধারণ চোখে দেখার অবকাশ বোধহয় নেই। ভেতরে ভেতরে তাহলে কি হচ্ছে আমরা জানি না। এই ভেতরে ভেতরে কি হচ্ছে যখন আমরা জানি না, তখন ব্যাপারটার জন্য অপেক্ষা করাই ভালো। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং শেষে কি ব্রিফিং আসে কিংবা বিভিন্ন পক্ষের নড়াচড়াতে কি বোঝা যায়, সেটাই আমাদের দেখার জন্য, বোঝার জন্য অপেক্ষা করতে হবে। তবে বরাবরের মতো মানে আমাদের একই প্রত্যাশা যে ঘটনা যাই ঘটুক না কেন, ঘটনাগুলো যেন দেশের স্বার্থে ঘটে, দেশের স্বার্থ হানি হয় এমন কিছু যেন না হয়, রাজনৈতিক সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। দর্শক, আপনি কি ভাবছেন কিংবা মনে করতে পারছেন যে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক হলো, সেখানে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি যে কোনো একজন কি উপস্থিত ছিলেন, নাকি সাবির হোসেন চৌধুরী একাই বৈঠক করলেন? সেই বৈঠকে কি আলোচনা হলো? কেনই বা গোর আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করবেন? ভেতরে কি হচ্ছে? অন্দরমহলের খবরটা কি? এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে, তারা হামলার সম্মুখীন হচ্ছে, তারা মার খাচ্ছে, নতুন করে দেখতেছি মামলাও খাচ্ছে, এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। কিন্তু কেন? এনসিপি জুলাই মাসকে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে আবার দেখেছিলাম তারা গোপালগঞ্জ থেকে সারেন্ডার করেছে, যে গোপালগঞ্জে তারা যাবে না। গোপালগঞ্জে প্রিভিয়াস তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, গুড এক্সপিরিয়েন্স হোক আর ব্যাড এক্সপিরিয়েন্স হোক সেটা আমরা জানি। এরপরে বললো গোপালগঞ্জ সহ 6টি জেলাতেই তারা যাবে না। বেশ ভালো, সেই সকল জায়গা তাদের জন্য রিস্কি মনে হয়েছে, ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। কিন্তু এখন বাস্তবতা যেটা দেখতেছি, তারা যেই গঞ্জেই যাচ্ছে সেই গঞ্জেই তো তারা হামলার সম্মুখীন হচ্ছে। মানে তাদের জন্য শুধু গোপালগঞ্জ ঝুঁকিপূর্ণ না, সমগ্র দেশই মনে হয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা হবিগঞ্জের দৃশ্য দেখলাম, তারা সেখানে ধোলাই খেলো। এরপরে হবিগঞ্জ হয়ে তারা সিলেট যাওয়ার পথে গোলাপগঞ্জেও ধোলাই খেলো, হামলার সম্মুখীন হলো, আক্রমণের সম্মুখীন হলো। কিন্তু কেন? জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে গণেশ উল্টে গেল কেন? এটা কি জুলাই যোদ্ধাদের বা এই এনসিপিদের কর্মফল? এটি কি রিভেঞ্জ অফ নেচার নাকি রিভেঞ্জ অফ পলিটিক্স? বা এই যে তাদের উপরে হামলা চালানো হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, কারা তাদের উপরে আক্রমণ করছে? আমরা সোশ্যাল মিডিয়া ভিডিও ক্লিপসে, টেলিভিশনে, পেপার পত্রিকায় দেখতেছি এর সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল জড়িত আছে, অন্য কেউ থাকতে পারে। বা এই যে মামলা দেয়া হচ্ছে, কি ধরনের মামলা দেয়া হচ্ছে? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে।